আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের ওই যে ফুলের বিবাহ যে গদ্যটা আমরা প্রথম অংশ আলোচনা করেছিলাম, আজকে দ্বিতীয় দ্বিতীয় অংশ আলোচনা করব। তো আসো আমরা সরাসরি চলে যাচ্ছি। আমাদের গদ্যের নাম হচ্ছে ফুলের বিবাহ। তো এর আগ পর্যন্ত আমরা এই পর্যন্ত শেষ করছি, আজকে তারপর থেকে শুরু করব। তো বলছে গুদুলি লগ্ন উপস্থিত। গুদুলি লগ্ন কি? গুদুলি লগ্ন হচ্ছে একদম সূর্যাস্তের ঠিক পরের অবস্থাটাকে আমরা কি বলি? গুদুলি বলি। তাহলে গুদুলি লগ্ন উপস্থিত গোলাপ বিবাহের যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন। তাহলে গোলাপ হচ্ছে কি বিবাহের জন্য একদম যত ধরনের প্রস্তুতি শুরু করা দরকার সব শুরু করে দিয়েছে। উচ্চিঙ্গরা, উচ্চিঙ্গরা হচ্ছে শিক্ষার্থীরা, উচ্চিঙ্গরা মানে হচ্ছে এক ধরনের এই পোকা আর কি। নহবত, নহবত শব্দ হচ্ছে বাদ্যযন্ত্র। তাহলে উচ্চিঙ্গরা নহবত বাজাইতে আরম্ভ করিল। তো হচ্ছে কি ওই এক ধরনের পোকা, তারা কি করছে? বাদ্যযন্ত্র বাজানো শুরু করে দিল। মৌমাছি সানাইয়ের বায়না লইয়াছিল। তাহলে এই বিবাহে সানাইয়ের বায়না কে নিয়েছে? মৌমাছি, যে আমরা সানাই বাজাবো। কিন্তু রাত কানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না। কিন্তু তারা রাতে দেখে না, তো সেজন্য বিবাহটা তো রাতে হচ্ছে, সেজন্য তারা যাইতে পারে না আর কি। খদ্দত্তরা, খদ্দত্তরা শব্দ অর্থ হচ্ছে জোনাকি। তাহলে খদ্দত্তরা ঝাড়, ঝাড় শব্দ অর্থ হচ্ছে আলো। খদ্দত্তরা ঝাড় ধরিল। আকাশে তারকাবাজি হইতে লাগিল। কোকিল আগে আগে ফুকাইতে, ফুকাইতে মানে হচ্ছে ওই যে বাঁশি আর কি, আগে আগে বাঁশি বাজাইতে লাগিল। অনেক বর যাত্রী চলিল। তাহলে এই বিবাহের বরের সাথে যে সকল যাত্রীরা গেছে তাদের সংখ্যা অনেক। স্বয়ং রাজকুমার স্থলপদ্ম দিবাবসানে অসুস্থকর বলিয়া আসিতে পারিলে না। তাহলে কি হয়েছে? আসলে এটা দুইটা ব্যাখ্যা হইতে পারে। একটা হচ্ছে যে রাজকুমার স্থলপদ্ম দিবাবসানে অসুস্থকর বলিয়া, তো এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই স্থলপদ্ম তোমরা দেখবা যে দিনের বেলায় যতটা এই ফুটে থাকে, রাতে কিন্তু তেমনটা থাকে না। রাতে একটু চুপসে যায়, তার কালার পরিবর্তন হয়ে যায়। তো বলছে এই অবস্থাটাকেই তার অসুস্থকর অবস্থা বলে ধরে নেওয়া হয়েছে লেখকের কল্পনা। অথবা আরেকটা হইতে পারে যে ঠিক আছে, এই অনেক সময় দেখা যায় না যে আমাদের গরিবেরা যখন বা কি বলে মিডল ক্লাস ফ্যামিলির কেউ যখন অনেক বড় লোককে দাওয়াত টাওয়াত দেয়, তখন সে সরাসরি নিষেধ করতে পারে না, তো একটা বায়না ধরে যে আমি অসুস্থ, যেতে পারবো না। তো আগেই বলছে যে স্থলপদ্ম হচ্ছে অনেক বড় উঁচু বংশের লোক, তাই না? তো তারা এই স্থলপদ্ম সেই মল্লিকা ফুলের বিবাহ যাবে, সরাসরি তো নিষেধ করতে পারে না, তো সেজন্য অসুস্থতার বায়না ধরেছে, এরকমও হইতে পারে। হ্যাঁ, কিন্তু জবা গোষ্ঠী, জবা গোষ্ঠী কে একদম ধরো একদম জবা যা আছে 14 গোষ্ঠী আর কি, শ্বেত জবা, রক্ত জবা, জরদ জবা প্রভৃতি সব অংশে একদম বংশ সহ আসিয়াছিল। করবী, করবী কি একটা ফুলের নাম, তাই না? করবীদের দল এরপর সেকেলে রাজাদিগের মতো বড় উচ্চ ডালে ছড়িয়া আসিয়া উপস্থিত হইল। তো তোমরা করবী ফুল দেখবা, সেটা তো আসলে এই মোটামুটি গাছটা অনেক বড় হয়, তো সেটাই বলছে যে আগের যুগে রাজাদের মতো একদম উচ্চ ডালে ছড়িয়ে আসে উপস্থিত হইল। সেউতি, সেউতি হচ্ছে এক ধরনের ফুল, বুঝছো? তো বলছে সেউতি কি নিতবর, নিতবর মানে হচ্ছে বরের সঙ্গী সাথী। হ্যাঁ, ওই যে বরের সাথে সঙ্গী সাথী থাকে না, বরের সঙ্গী সাথী হইবে বলিয়া সাজিয়ে আসিয়া দুলিতে লাগিল। আসলে বরের সাথে যারা যাবে তাদের একটু বেশি সাজতে হয়। হ্যাঁ, তো এই কাজটা করছে কি সেউতি। গরদের জোর পড়িয়া চাপা আসিয়া উপস্থিত হইল। তাহলে গরদের জোর মানে হচ্ছে এই তোমরা সিল্কের রেশমি কাপড় আছে না, এই রেশমি ধরনের রেশমি কাপড় পরিয়া এই অর্থাৎ রেশমি সিল্কের কাপড় এই ধরনের শাড়ি টাড়ি পরছে আর কি, বুঝছো? তাইলে গরদের জোর পড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল। উগ্রগন্ধ ছুটিতে লাগিল। গন্ধরাজেরা বড় বাহার দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইতে দেশ মাতাইতে লাগিল। অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত। তাহলে অশোক একটা ফুল, তাই না? তোমরা দেখে থাকবে হয়তো, যদিও এখন এটা কম দেখা যায়। তাহলে অশোক নেশায়, কে নেশায়? অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত। সঙ্গে এক পাল পিঁপড়া মোসাহেব, মোসাহেব মানে কি? সঙ্গী সাথী। তাহলে এই যে এত ফুলের কথা বলছে, এই তাদের সাথে কি আসছে? এক ফাল একটা ঝাঁক, একটা দল পিঁপড়া মোসাহেব সঙ্গী সাথী হইয়া আসিয়াছে। তাহাদের গুণের সঙ্গে সম্বন্ধ নয়, সম্বন্ধ সম্পর্ক। তাহলে পিঁপড়ার এই যে ফুলদের এত গুণ টুন বর্ণনা করছে, তো বলছে ফুলের, কিন্তু পিঁপড়ার তো তেমন গুণ টুন নাই, কিন্তু দাঁতের জ্বালা বড় বলছে কি তাদের দাঁতের জ্বালা আছে, তাই না? পিঁপড়া যখন কামড় দেয় তখন বোঝা যায় যে তার দাঁতের জ্বালা কেমন। কোনো বিবাহে না এরূপ বরযাত্রী জোটে
তো লেখক বলছে যে এরকম মানে ফিপ্রার মতো বরযাত্রী যাতে কোনো বিবাহে না জুটে, আর কোন বিবাহে না তাহারা হুল ফুটাইয়া বিবাদ বাধায়। লেখক আবার একটু চিন্তা করতেছে, টেনশন করতেছে, তাই না? মানে নিজেকেই নিজে প্রশ্ন করতেছে কোন বিবাহে না তারা আবার হুল টুল ফুটাই, অর্থাৎ কামড় টামড় দিয়ে একটা বিশাল মানে গ্যাঞ্জাম বাধায় আর কি, বুঝছো? কুদুবক, কুটজ মানে এক ধরনের ফুল প্রভৃতি আরো অনেক বরযাত্রী আসিয়াছিলেন। বলছে এরকম অনেক বরযাত্রী আসছে, তার মানে হচ্ছে ওই বাগানে অনেক ফুল আছে, তাই না? ঘটক মহাশয়ের কাছে তাহাদের পরিচয় শুনিবেন। তাহলে ঘটককে ওই যে মনে আছে যে মৌমাছি, তাই না? সর্বত্রই তিনি যাতায়াত করেন, তাহলে মৌমাছি সব ফুলের কাছেই যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পাইয়া থাকেন। আমারও নিমন্ত্রণ ছিল, আমার মানে কি লেখকের, তাই না? লেখকেরও নিমন্ত্রণ ছিল, আমিও গেলাম। তাহলে সেই বিবাহের কোথায় আমিও গেলাম। দেখি বড় পক্ষের বড় বিপদ, তাহলে বড় পক্ষের একটা বিপদ ঝামেলা দেখা দিছে। কি ঝামেলাটা? বাতাস বাহকের বায়না লইয়াছিলেন, মানে বাতাস কি বলছে যে বাহক অর্থাৎ এই মানে বিবাহের সময় তো বরযাত্রীরা মনে করো কনেদের বাড়িতে যাবে, এই যে বাহকের যে দায়িত্ব সেটা নিছে বাতাস, যে আমি তোমাদেরকে নিয়ে যাব। তখন হু হু করিয়া অনেক মর্দানি করিয়াছিলেন। তো যখন এরকম কথা হইতেছিল যে আমি তো তোমাদেরকে নিয়ে যাবো, এই সে অনেক মাস্তানি, বুঝছো? মর্দানি একদম মাতাব্বরি দেখাইছে যে না আমি নিয়ে যাবো, এই সেই, কোনো টেনশন করো না। কিন্তু কাজের সময় কোথায় লুকাইলেন, কিন্তু এখন বিবাহ, এখন সে আর নাই। তো মনে করো যে আমাদের বা কারো যখন বিয়ে হয় দেখবা যে এই গাড়ি যদি না আসে তখন কি অবস্থা হবে? তো এই গাড়ি তো হচ্ছে বাতাস, বাতাসেই নেই, এখন যাবে কিভাবে? কেউ খুঁজিয়া পায় না, হ্যাঁ বাতাসটা তো আসে না, তাইলে যাবে কিভাবে? দেখিলাম বর বরযাত্রী সকলে অবাক হইয়া স্থিরভাবে দাঁড়াইয়া আছে, মানে সকলে এখন টেনশনে যে কি হবে কি হবে। মল্লিকা দিকে কুল যায় দেখিয়া, তাইলে এখন যদি বরযাত্রী না আসে কন্যাদের বাড়িতে, তাহলে আসলে বরের যতটুকু মান সম্মান যাবে কন্যাদের তার চাইতে বেশি মান সম্মান যাবে, তাই না? এটা হচ্ছে আমাদের সমাজের প্রচলিত যে একটা কৃষ্টি কালচারের কি সেটা। তো বলছে লেখক এটাই বলছে যে মল্লিকা দিকে কুল যায় দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করলাম। তাহলে যেহেতু বাতাস আসে নাই, তাহলে বাহকের কার্যকে লেখকই স্বীকার করলো। বর বরযাত্রী সকলকে তুলিয়া লইয়া মল্লিকাপুরে গেলাম। তো লেখক বলছে যে বর এবং বরের যত সঙ্গী সাথী আছে সকলকে নিয়ে আমি কি মল্লিকাদের সেই এলাকায় মল্লিকাদের বাড়িতে গেলাম। সেখানে দেখিলাম কন্যাকুল সকল ভগিনী আহ্লাদে ঘোমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া, পরিমল মানে সুগন্ধি ছুটাইয়া, তাই না? সুখের হাসি হাসিতেছে। বিবাহে যা হয় আর কি, যত মানে ফুল টুল আছে ওই মল্লিকাদের সবাই হাসাহাসি মানে নাচানাচি করতেছিল। দেখিলাম পাতায় পাতায় জড়াজড়ি গন্ধের ভাণ্ডারে ছড়াছড়ি পড়িয়া গিয়াছে, রূপের ভারে সকলে ভাঙ্গিয়া পড়িতেছে, তাই না? তার মানে ওরা একদম মানে ঘোমটা খুলে নাচানাচি করতেছে, তারপর হচ্ছে গন্ধ বিলাইতেছে, এটা হাসি খুশির অবস্থা। জুথি, মালতী, বকুল, রজনীগন্ধা এগুলো সব ফুল, তাই না? প্রভৃতি ত্রয়গণ মানে সধবা স্ত্রীগণের কি কি করছে? আচ্ছা রূপের ভাবে সকলে ভাঙ্গিয়া কোথায় এটা যেন স্ত্রী, আচ্ছা তাহলে প্রভৃতি ত্রয়গণ, ত্রয়গণ মানে হচ্ছে সধবা স্ত্রী আচার করিয়া বরণ করিল। তাহলে সবাই কি করছে? ওই যে মল্লিকা ফুলকে বরণ করিয়া নিল আর কি। দেখিলাম পুরোহিত উপস্থিত, তাহলে বিবাহ যে পড়ায়, তাই না, সে হচ্ছে পুরোহিত। তাহলে পুরোহিত উপস্থিত, নসিবাবুর নবম বর্ষিয়া কন্যা। তাইলে এখন বলছে যে পুরোহিতকে কে বিবাহ পড়াবে? সে হচ্ছে ওই যে যার বাগানে বসে মানে লেখক কি করতেছিল, ওই বিবাহটা দেখতেছিল, সেই বাগানের মালিকের মেয়ে নসিবাবু। তাহলে নসিবাবুর এই নবম বর্ষিয়া কন্যা, তাহলে 9 বছরের মেয়ে, তার নাম কি? জীবন্ত, মানে তার নাম হচ্ছে কি কুসুমলতা। আচ্ছা জীবন্ত এই কুসুম রূপিণী যাকে পুরোহিত কল্পনা করছে, তার নাম হচ্ছে কুসুমলতা। সুতা লইয়া দাঁড়াইয়া আছে। তো দেখো না আমরা ফুলের মালা টালা গাঁথি, তো এরকম কি করতেছে সেই কুসুমলতা, সুই আর সুতা নিয়ে, সুচ আর সুতা নিয়ে গিয়েছে দাঁড়াইয়া আছে। কন্যাকর্তা কন্যা সম্পাদন করিলেন, তাহলে কন্যাকর্তাকে ওই যে মল্লিকা ফুলের বাবা কন্যা সম্পাদন করিলেন। পুরোহিত মহাশয়, পুরোহিতকে ওই যে নসিবাবুর সেই নবম বর্ষীয় মেয়ে মহাশয় দুইজনকে এক সুতায় গাঁথিয়া ঘাট ছাড়া বাঁধিয়া দিলেন। তার মানে সে কি করতেছে? ওই যে সুই সুতা হাতে নিয়ে এই মালা গাঁথতেছে, লেখক সেটাকেই কি করছে? বিবাহ কল্পনা করছে, তাই না? তখন বরকে বাসর ঘরে লইয়া গেল, তার মানে সুই সুতা দিয়ে সেটা একদম সুই সুতার ভিতর গেঁথে দিয়েছে। কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে গিরিয়া বসিল, তার মানে এগুলো সব ফুলকে কল্পনা করছে যে বরের আশেপাশে অর্থাৎ গোলাপের আশেপাশে অনেক রকমের ফুল। তাহা কি বলিব, প্রাচীনা ঠাকুরানা দিদি টগর সাদা প্রাণে বাদা রসিকতা করিতে করিতে শুকাইয়া উঠিলেন, রঙ্গনের রাঙ্গা মুখে হাসি ধরে না। অর্থাৎ
এই গোলাপের আশেপাশে যত ফুল মালায় গাচ্ছে তাদের অবস্থা বর্ণনা করতেছে আর কি। জুই কর্ণের সই মানে কর্ণের সঙ্গী কর্ণের কাছে গিয়া শুইল, অর্থাৎ একদম কন্যাকে ওই যে মালতী মল্লিকা ফুল, তাই না? তাহলে জুই ফুল হচ্ছে কন্যার সাথী, কন্যা এটা মল্লিকা ফুলের সাথে জুই ফুলটাকে গেঁথে দেওয়া হয়েছে। এরপর বলছে কি, রজনীগন্ধাকে বর তারকা রাক্ষসী বলিয়া কত তামাশা করিল, একটু বড় তো সেজন্য। বকুল একে বালিকা, তাহলে বকুল হচ্ছে কি বালিকা, তাতে যত গুণ তত রূপ নহে। তাহলে বকুল ফুল তোমরা দেখো না, মানে অনেক গ্রান আছে, তাই না? চমৎকার গ্রান, তার গুণ আছে, কিন্তু দেখতে তত সুন্দর না, তাই না? সেই জিনিসটাকেই বলছে। এক কোণে গিয়া চুপ করিয়া বসিয়া রহিল, আর ঝুমকা ফুল বড় মানুষের গৃহিণীর মতো মোটা নীল শাড়ি ছড়াইয়া ঝমকাইয়া বসিল। তার মানে এই যত বর্ণনা দিছে এই জায়গায় সব হচ্ছে যে ওই যে নসিবাবুর যে নবম বর্ষীয়া মেয়ে কুসুমলতা, সে কি করছে, ওই যে মালা যে ফুলগুলা গাচ্ছে, কে গোলাপের পাশে আছে, কে হচ্ছে মল্লিকা ফুলের পাশে আছে, সেগুলোর অবস্থা বর্ণনা করছে। এই অবস্থায় কি বলছে, কমল কাকা উঠো বাড়ি যাই, রাত হয়েছে। তো আসলে লেখকের এগুলা ছিল কি সব কল্পনা, তাই না? হঠাৎ করে চমক উঠলো, কি উঠলো, কমল কাকা উঠো বাড়ি যাই, রাত হয়েছে। ও কি ডুলে পড়বে যে? কুসুমলতা এই কথা বলি আমার গা ঠেলিতেছিল। তার মানে কুসুমলতা লেখকের এই কথা বলে যে তুমি তো ঘুমাই পড়তেছো, উঠো, কি হয়েছে, বাড়ি চলো, এগুলো বলে গা ঠেলতেছিল। চমক হইলে দেখিলাম কিছুই নাই। বলছে আরে এতক্ষণ তো আমি বিবাহ টিবাহ দেখলাম, আসলে তো কিছুই নাই। সেই পুষ্প বাসর মানে ফুলের বাসর কোথায় মিশিল, কোথায় হারিয়ে গেল। মনে করিলাম সংসার অনিত্যই বটে, এই আছে এই নাই। বলছে সন্তান মানে সংসার কি নিত্য না, তাই না? মানব সংসার যাই আছে পৃথিবী এটা নিত্য না, মানে এই চিরস্থায়ী না, এই আছে এই নাই। সে রম্য বাসর কোথায়, যে সুন্দর একটা বাসর আমি দেখলাম, সেই রম্য বাসর কোথায় গেল? সেই হাস্যমুখী শুভ্রস্মিত সুধাময়ী পুষ্প সুন্দরী সকল কোথায় গেল? যে এত সুন্দর সুন্দর ফুল এগুলো কোথায় গেল? যেখানে সব যাইবে। লেখকই আবার তার জবাব দিচ্ছে যে যেখানে সবাই যাইবে সেইখানেই, সেটা কোথায়? স্মৃতির দর্পতলে ভূত সাগর গর্বে, যেখানে রাজা প্রজা পর্বত সমুদ্র গ্রহ নক্ষত্রাদি গিয়াছে বা যাইবে। অর্থাৎ আমাদের যে কল্পনার সাগর, সেই কল্পনায় কত কিছু মিশে যায়, সব কিছু সেই কল্পনায় হারিয়ে যায়, সেই কথাটাই বলছে। সেখানেই, সেটা কোথায়? ধ্বংসপুরে। এই বিবাহের ন্যায় সব শূন্যে মিশাইবে। তাহলে এই বিবাহ যেমন শূন্যে মিশিয়ে গেছে, আমার কল্পনার জগতে হারিয়ে গেছে, তাই না? এরকম পৃথিবী সব কিছু একদম শূন্যে মিশাইবে, সব বাতাসে গলিয়া যাইবে। একটু আধ্যাত্মিক কথাবার্তা, তাই না? আচ্ছা, এরপরে কি বলছে, কুসুমলতা বলিল, কি বলছে, উঠো না, কি করছো? তো লেখক তো বিড় বিড় করে কি যেন বলতেছে। তো যে কুসুমলতা, এই নবম বর্ষীয়া কন্যা, ওই নসিবাবু, সে বলতেছে উঠো না, কি করছো? বলছে তুমি কি করতেছো, কিছু মানে কি চুপে মানে কি বলতেছো মিনমিন করে? আমি বলিলাম দূর পাগলি, আমি বিয়ে দিচ্ছিলাম। বলছে আরে না, আমি তো কিচ্ছু বলছি না, আমি হচ্ছে বিয়ে দিচ্ছিলাম। কুসুম, তাহলে কুসুম ঘেসে এসে মানে আমার আরো কাছে এসে হেসে হেসে কাছে দাঁড়াইয়া আদর করিয়া জিজ্ঞেস করিল, তার মানে হয়তো আমার চুল টুল ভুলাই আমার কাছে এসে একদম কাছে এসে জিজ্ঞেস করলো, কার বিয়ে দিচ্ছ কাকা? তার মানে কি হয় লেখকের, সেটা হচ্ছে বাতিজি, তাই না? বলছে তুমি কার বিয়ে দিচ্ছ কাকা? আমি বলিলাম ফুলের বিয়ে। তো বলছে আমি তো এতক্ষণ ফুলের বিয়ে দিচ্ছিলাম। ও পোড়া কপাল, ফুলের? বলছে আরে তুমি কি পোড়া কপাল তোমার, তুমি ফুলের বিবাহ দিচ্ছ? আমি বলি কি, আমিও যে এই ফুলের বিয়ে দিয়েছি। বলছে আরে তুমি কি ফুলের বিয়ে দিয়েছো? আমিও তো ফুলের বিয়ে দিয়েছি। বলছে আমিও যে এই ফুলের বিয়ে দিয়েছি, মানে আমিও তো এইমাত্র ফুলের বিয়ে দিয়েছি। তো লেখক বলছে কই, মানে আসছে জিজ্ঞেস করছে যে কোথায়? বলছে এই যে মালা গেঁথেছি, দেখিলাম সেই মালায় আমার বর কন্যা রহিয়াছে। তো তার মানে কি, ওই নসিবাবুর যেই মেয়ে সে একটা মালা গাঁথতেছিল, তাই না? তার মালাটা ছিল বাস্তবে, আর লেখক যে বাগানে বসে বিবাহ দেখতেছিল সেটা ছিল কাল্পনিক। তো তার কল্পনার জগতে যখন তার এই যে কি বলে বাতিজি এসে তাকে কি বল জাগায়, এই তখন তার কল্পনা ভেঙে যায়। কিন্তু পরবর্তীতে যখন কি এইসব ঘটনার পরে সে দেখে যে কি তার বাতিজিও কি করছে, একটা ফুলের মালা গেঁথেছে, তাই না? আচ্ছা, সেই ফুলের মালা কি করতেছিল, বাতিজিও ফুলকে বিয়ে দিচ্ছিল, যে কার পাশে কে থাকবে, কে বর কে কনে। তো লেখক বলছে আমিও কল্পনায় যে বিয়ে দিয়েছিলাম, দেখিলাম সেই মালায় আমার বর কন্যা রহিয়াছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি আর এই কোনো গদ্য বুঝতে সমস্যা হয়, তোমরা কমেন্ট বক্সে যদি জানাও, সেটার ব্যাখ্যা দিয়ে দিব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো।
সুস্থ থাকো এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।